ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ক্লাস অফ বায়োলার্নিং স্ট্র্যাটেজি। আমাদের যে ক্লাসটি চলছিল ক্লাস 11-এর সেই ক্লাসগুলোই আজকে আমি কন্টিনিউ করব এবং বিগত ক্লাসে আমি জাস্ট তোমাদের একটু রিমাইন্ড করিয়ে দিই আমি কি পড়িয়েছিলাম বা সেই জায়গাগুলো যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা অসমোসিস নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে ইমবাইবেশন বলেছিলাম। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে ইমবাইবেশনের ক্যারেক্টার বলতে গিয়ে একটু ছোট্ট মাইন্ডের একটু প্রবলেম ছিল, যে জায়গাটা আমি ভুলবশত একটু মিস্টেক করে গেছি আর কি। তো সেই জায়গাটা যে কারেকশন করে দেবো আজকে ক্লাসের শেষ দিকে, আমি এটাকে কারেকশন করতে থাকবো। তো তোমরা ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো, কোন জায়গাটা ভুল হয়েছিল তারা কারেকশন করে নেবে। এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য আবারও আমি দুঃখিত, যে এটা আমি খেয়াল করিনি, ভুলবশত এটা হয়ে গেছে, যার জন্য আমি এটা আজকে ক্লাসের মধ্যে আমি কারেকশন করে দেবো এটাকে। এবার আমাদের যে জায়গাটা পড়েছিল ইমবাইবেশন পড়েছিলাম, আমরা তাদের গুরুত্বগুলো পড়েছিলাম, এবং তার সাথে সাথে আমরা যে জায়গাগুলো আজকে দেখব সেটা হচ্ছে অভিশ্রবণ। যে জায়গাটা আমরা পড়েছিলাম আগের দিন, আমরা অভিশ্রবণ কি পড়েছিলাম, অভিশ্রবণে কি কি পর্দা ইউজ করা হয় এবং পর্দা কত রকমের হতে পারে সেগুলো বলেছিলাম। এবং তার সাথে সাথে অভিশ্রবণের জন্য যে দ্রবণ দরকার, আইসোটনিক, হাইপোটনিক অ্যান্ড হাইপারটনিক, সেই দ্রবণগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা টোটাল অভিশ্রবণ প্রক্রিয়াটাকে শেষ করার চেষ্টা করব, কারণ অভিশ্রবণটা একটা অনেকটা বিশাল হিউজ একটা জায়গা। তো আশা করছি আজকে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং কমন কিছু এক্সাম্পল দিয়ে আমরা অসমোসিস বা অভিশ্রবণটাকে শেষ করব। যদি কিছু অংশ বাকি রয়ে যায় আজকের ক্লাসের মধ্যে কভার করতে না পারি, সেটা নেক্সট দিনের ক্লাসের মধ্যে কন্টিনিউ করে আমি এই প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপ যে জায়গাটা আছে, উদ্ভিদ এবং জলের যে সম্পর্ক, যে টপিকটা আমরা পড়েছিলাম, সেখানে আমাদের চারটে জিনিস ছিল। একটা হচ্ছে তোমার ইমবাইবেশন, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। 2 নম্বর ছিল তোমার অসমোসিস, অসমোসিসটা আজকে আমরা কমপ্লিট করব। তার সঙ্গে প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস এন্ড ওয়াটার পোটেনশিয়াল। তো ওয়াটার পোটেনশিয়াল একদম শেষে যাব, সেটা আমি আগের ক্লাসেই বলে দিয়েছিলাম যে কেন শেষে যাব, কারণ এই বিষয়গুলো না জানলে বা অভিশ্রবণের ধারণা না থাকলে ওয়াটার পোটেনশিয়াল করতে আমাদের একটু সমস্যা হবে। সেই জন্য আমি সেই টপিকটাকে লাস্ট আমি পড়াবো। তো মোটামুটি আমরা আজকের ক্লাস এবং আগামী দিনের ক্লাস, এই দুটো ক্লাসের মধ্যে দিয়ে আমরা প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপ যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো কন্টিনিউ করবো বা কমপ্লিট করে ফেলবো। তো চলো, একদম আমরা বেশি সময় নষ্ট করবো না, বেশি সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট একদম আমাদের ক্লাসে চলে আসি বা আমাদের টপিকের মধ্যে চলে আসি। আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, যেহেতু আমরা অলরেডি ক্লাসটাকে কন্টিনিউ করছিলাম। তো সেখান থেকে আমরা এই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকবো। তো যে জায়গাটা আমাদের আসবো আর কি অ্যাকচুয়ালি, সেই জায়গাটা হচ্ছে তোমার আমাদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে প্রথমেই আমরা যেটা আসবো, ফ্যাক্টর অ্যাফেক্টিং অসমোসিস বা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অসমোসিস। ফ্যাক্টরস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইনফ্লুয়েন্সিং অসমোসিস। অভিশ্রবণ নিয়ন্ত্রণকারী যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমরা এটা একটু দেখে নেব। কি কি শর্ত আছে, খুব বেশি শর্ত নেই এখানে, মাত্র 3টে শর্ত আছে। একটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। তো দ্রবণের ঘনত্ব 1 নম্বর শর্ত। 3টে শর্ত আমরা দেখব, সেটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। প্রথমেই আসি দ্রবণের ঘনত্ব। দ্রবণের মধ্যে কি থাকে না, দ্রবণের মধ্যে একটা সলিউট থাকে, একটা সলভেন্ট, মানে দ্রাবক এবং দ্রাবক, এই দুটো বিষয় নিয়ে হচ্ছে আমাদের কি আমাদের দ্রবণটা তৈরি হয়। তাহলে দ্রবণের ঘনত্ব বা দ্রবণে উপস্থিত দ্রাবের মোলার ঘনত্বের সমানুপাতিক। অভিশ্রবণ চাপ, যেটাকে আমরা অসমোটিক প্রেসার বলে থাকি, অভিশ্রবণ চাপ, তাহলে এখানে একদম লিখি অসমোটিক প্রেসার, অসমোটিক অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার বা যেটাকে বলা হচ্ছে তোমার অভিশ্রবণ চাপ। অভিশ্রবণ চাপ দ্রবণে উপস্থিত দ্রাবের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। গাঢ়ত্বের, শুধু গাঢ়ত্ব লেখো তাহলে জায়গাটা আমার বুঝতে সুবিধা হবে। মোলার গাঢ়ত্ব, গাঢ়ত্ব, তাহলে দ্রবণে উপস্থিত দ্রাবের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক কি অসমোটিক চাপ। তাহলে দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব যত বাড়বে অভিশ্রবণ চাপ তত বাড়বে, আর দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব যত কমবে অভিশ্রবণ চাপ কমবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতা। উষ্ণতা হচ্ছে তোমার কি না, উষ্ণতা সঙ্গে কি সম্পর্ক আছে? 2 নম্বর হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা। উষ্ণতার সঙ্গে অসমোটিক প্রেসার, তো তাহলে অসমোটিক প্রেসার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে উষ্ণতা বাড়লে অভিশ্রবণ চাপ বাড়বে, উষ্ণতা কমলে অভিশ্রবণ চাপ কমবে। তাহলে অসমোটিক প্রেসারের সঙ্গে সমানুপাতিক। আর একটা ফ্যাক্টর বলবো, 3 নম্বর ফ্যাক্টর, সেটা হচ্ছে তোমার
দ্রবণের আণবিক গুরুত্ব বা দ্রবণের আণবিক ওজন। 3 নম্বর হচ্ছে দ্রবণের আণবিক আণবিক ওজন। সেটা কি না, দ্রবণে উপস্থিত দ্রাবের তাহলে অসমোটিক প্রেসার দ্রাবের আণবিক গুরুত্বের ব্যস্তানুপাতিক 1 দ্রাবের আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব তাহলে দ্রাবের আণবিক গুরুত্বের সঙ্গে ব্যস্তানুপাতের পরিবর্তিত হচ্ছে কি অভিশোধন চাপ। তাহলে এই হচ্ছে তিনটে ফ্যাক্টর বা তিনটে শর্ত যারা কি করে অভিশোধনকে নিয়ন্ত্রিত করে। এবং এরপরে এই জায়গাটা তাহলে দেখো মোটামুটি দ্রবণের ঘনত্ব, উষ্ণতা এবং আণবিক ওজন এই তিনটে বিষয়ের উপর অসমোটিক প্রেসারটা নিয়ন্ত্রণ করে বা অসমোটিক প্রেসারটা তোমার মানটা ভ্যারি করে। তো এই তিনটে জিনিস বললাম। তাহলে আমাদের আজকের যে ফার্স্ট টপিক যেটা ছিল, এগুলো ছোট ছোট টপিক অসমোটিক থেকে, এই অসমোটিক বা অসমোসিস থেকে যে টপিকগুলো আমরা পাবো খুবই সংক্ষিপ্ত এবং খুবই সোজা বিষয়। জাস্ট একটু খালি চক আউট করে নেয় এই জায়গাগুলোকে যে বিষয়গুলো আমাদের আয়ত্তে আছে কিনা। তো মোটামুটি দেখো এই জায়গাটা তো আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসবো অসমোটিক বা অসমোসিস সম্পর্কিত কিছু প্রেসার আমাদের পড়তে হবে, কারণ এটা একটা চাপের বিষয়। তো যেখানে চাপ বা প্রেসারগুলো ক্রিয়েট হচ্ছে, তাহলে এই প্রেসার বা চাপ কি কি আছে বা রিলেটেড চাপ কতগুলো আছে, মোটামুটি 6টা বা 6 ধরনের চাপ দেখতে পাবো আমরা এখানে। তো এই 6 ধরনের চাপকে আমরা দেখে নেবো। তো আমাদের এর পরের টপিক আছে যেটা, সেটা হচ্ছে ডিফারেন্ট প্রেসার রিলেটেড টু অসমোসিস। ডিফারেন্ট প্রেসার, পরের টপিক হচ্ছে ডিফারেন্ট প্রেসার, প্রেসার রিলেটেড টু অসমোসিস। তাহলে অভিশমন সংক্রান্ত বিভিন্ন চাপ। কতগুলো চাপ আছে বলেছি না, 6 ধরনের চাপ আছে। সেই চাপগুলো 1 বাই 1 আমরা দেখতে থাকবো। সেটা হচ্ছে প্রথম থেকেই আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রেসারটা আমরা পাচ্ছি বা প্রথম যে চাপটা আমাদের আছে, সেটা হচ্ছে তোমার জলস্ফীতি চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। জলস্ফীতি চাপ 1 নম্বর হচ্ছে জলস্ফীতি চাপ বা হাইড্রোস্ট্যাটিক হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচপি। শর্ট ফর্মটাই আমরা বেশি লিখি। জলস্ফীতি চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা এইচপি, এই জিনিসটা কি এবার আমাকে বুঝতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা কোষের মধ্যে, ধরো এখানে একটা কোষ আছে, এই কোষের মধ্যে কোষটা প্রাথমিক অবস্থায় এই রকম ছিল, এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। এবার এইটাই কনভার্ট হচ্ছে অন্তঃবিশ্বরণ প্রক্রিয়ায়। এর ভিতরে মনে করো জলটা প্রবেশ করেছে, তাহলে জলটা প্রবেশ করার পর অন্তঃবিশ্বরণ প্রক্রিয়ায় যদি এর মধ্যে জল প্রবেশ করে, তাহলে বাইরে জল ছিল, ধরো মনে করো বাইরে জল ছিল, এটা একটা সেল, তাহলে এটা হচ্ছে প্রাইমারি সেলটা বা প্রাইমারি কন্ডিশন। এর মধ্যে ধরো জলের অণুগুলো প্রবেশ করেছে অন্তঃবিশ্বরণ প্রক্রিয়া, কারণ বাইরের ঘনত্ব কি ছিল, বাইরের ঘনত্ব তোমার কম ছিল, ভেতরের ঘনত্ব বেশি, কারণ কম থেকে বেশির দিকে যায়। তাহলে প্রাথমিক অবস্থায় সেলটা এরকম ছিল, কিন্তু জল শোষণ করার পর বা অন্তঃবিশ্বরণ প্রক্রিয়ার পর সেটা কি হয়েছে, আকারে বড় হয়েছে। তাহলে মনে করো এটা সেকেন্ডারি কন্ডিশন বা সেকেন্ডারি সেল। আমি কন্ডিশনটাকে প্রাইমারি সেল কন্ডিশন আর এটা সেকেন্ডারি সেল কন্ডিশন, তো এটাকে বোঝালাম। এবার তাহলে প্রাইমারি জল প্রবেশ করার পর কোষের ভিতরে কি হচ্ছে, জল যেহেতু ছিল, তাহলে এখান থেকে বাইরে থেকে জল ঢুকেছে, এই জলটা ভেতরে কি হচ্ছে, ভেতরে গিয়ে কোষ পর্দার উপর একটা চাপ সৃষ্টি করবে। তাহলে বাইরে থেকে জল ভেতরে ঢুকে এসে কি করবে, তাহলে কোষ পর্দার উপর জলের একটা চাপ সৃষ্টি হচ্ছে। তাহলে সব দিকে জলের একটা কি হচ্ছে, চাপ পড়ছে, যেটা কি কোষ পর্দার উপরে লম্বাভাবে কাজ করছে। তাহলে এই যে জলের চাপটা, তাহলে কোষ পর্দার ভেতরে অন্তঃবিশ্বরণ প্রক্রিয়ায় জল প্রবেশ করলে কোষের ভেতরে জল কোষ পর্দার উপরে বা কোষ প্রাচীরের উপরে যে একটা চাপ সৃষ্টি করে, সেটা কি বলা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা জলজ চাপ। তাহলে বিষয়টাকে আরো ছোট্ট করে বলি, সেটা হচ্ছে কোষের ভেতরে জল প্রবেশ করলে জল কোষ পর্দার উপরে যে চাপ সৃষ্টি করে, সেটা কি বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ক্লিয়ার? তাহলে এখানে আমি লিখছি না, বা এক কথা বলতে পারি, ছোট্ট করে লিখতে পারি, কোষ পর্দার উপর জলের চাপ, কোষ পর্দার উপর জলের চাপ, সেটাকেই বলা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে 1 নম্বর বিষয় গেল হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এবার চলে আসো 2 নম্বর চাপ যেটা আছে,
2 নম্বর চাপ হচ্ছে তোমার রসস্ফীতি চাপ বা টার্গার প্রেসার। 2 নম্বর চাপ হচ্ছে তোমার রসস্ফীতি চাপ, রসস্ফীতি চাপ বা যেটাকে বলা হচ্ছে টার্গার প্রেসার, TURGOR, টার্গার প্রেসার, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে TP, টার্গার প্রেসার। তাহলে রসস্ফীতি চাপ কি না, দেখো এই যে কোষটা ছিল, কোষের মধ্যে যখন কোনো তরল প্রবেশ করছে, তাহলে সেটা জল হতে পারে বা অন্য কোনো তরল হতে পারে। তাহলে এই তরল তোমার রসস্ফীতি মানে কোষটাকে, তাহলে কোষটা যদি প্রাইমারি অবস্থায় সংকুচিত থাকে, আমি দেখাতে পারি প্রাইমারি অবস্থায় মনে করো কোনো একটা সেল এরকম আছে, এরকম কুঞ্চিত অবস্থায় আছে। এবার এর মধ্যে যদি রস প্রবেশ করে বা স্যাপ বা রস, তাহলে এখান থেকে স্যাপ বা রস যদি প্রবেশ করে বা কোনো তরল, অন্য কোনো তরল প্রবেশ করে, তাহলে প্রবেশ করলে কি হবে না, প্রবেশ করার পর কোষটা তার আগের অবস্থায় থাকবে না, তাহলে এই কোষটাই কি হবে, ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এই কোষটাই তোমার কনভার্ট হয়ে যাবে কিসে না, এইরকম একটা কন্ডিশনে কনভার্ট হবে। কিরকম না, কোষটা রসস্ফীত হবে। তাহলে কোষটা কি হবে না, ফুলে উঠবে। তাহলে রসস্ফীতি অবস্থায় পৌঁছাবে বা এটাকে টার্জিড কন্ডিশন বলা হয়, টার্জিড কন্ডিশনে থাকবে। এবং এই টার্জিড কন্ডিশনে থাকার সময় তাহলে কি হবে, যে তরলটা প্রবেশ করেছে বা সে স্যাপটা প্রবেশ করেছে, এটা মেবি হতে পারে স্যাপ, হতে পারে মেবি হতে পারে তোমার তোমার জল হতে পারে বা অন্য কোনো পদার্থ হতে পারে, সেটা কোষের ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর এটা কি করবে না, এরা চাইবে কোষটাকে আরো আয়তনে বাড়াতে। তাহলে কি হবে, কোষ পর্দার উপরে যে চাপ, তাহলে যেটা জলস্থিতি চাপ দেখলাম, তাহলে সেই চাপটা কি বোঝানো হচ্ছে, সেই চাপটাকে হচ্ছে কোষ পর্দাকে আরো বড় করতে চাইবে, ফলে কোষটা কি হবে, ফেটে যেতে চাইবে, তাই তো। তাহলে কোষ পর্দার উপরে মানে ভেতর থেকে বাইরের দিকে, তাই তো, ভেতর থেকে, তাহলে রসস্ফীতি চাপ কোন দিকে কাজ করছে, ভেতর থেকে ভেতরে ঢুকলো, ভেতরে ঢোকার পর হ্যাঁ, মানে যদি আমি একটাকে দেখাই, তাহলে এইটা কোথা থেকে এসেছিল, এখান দিয়ে প্রবেশ করেছে কোষ পর্দার ভেতরে, গিয়ে কি করেছে, উল্টো দিকে একটা চাপ সৃষ্টি করছে। তাহলে একইভাবে এটাও কি হবে, এটাও সেই উল্টো দিক থেকে একটা চাপ সৃষ্টি করবে, এটাও তাই। এইভাবে তোমার কি হচ্ছে না, কোষ পর্দার উপর একটা চাপ সৃষ্টি করছে। তাহলে এইগুলোকে, এবার ভেতরের গুলোকে যদি মুছে দেওয়া হয়, তাহলে কি পড়ে থাকবে, শুধু এই জায়গাগুলো পড়ে থাকবে। কোষ পর্দার উপরে যে চাপ সৃষ্টি করলো, সেই চাপটাকে বলা হচ্ছে কি, তাহলে এইটা হচ্ছে তোমার টার্গার প্রেসার বা টিপি। তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমার টিপি, টার্গার প্রেসার। তাহলে কোন কোষের ভেতরে রস বা স্যাপ প্রবেশ করলে কোষটা কি হয়, ফুলে ওঠে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে রসস্ফীতি অবস্থা। তাহলে এই অবস্থাটাকে কি বলা হচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে টার্জিড কন্ডিশন, TURGID, টার্জিড সেল और রসস্ফীতি সেল বা রসস্ফীতি কোষ, রসস্ফীতি অবস্থা। তাহলে কোষের ভিতরে তরল প্রবেশ করলে সেটা ফুলে ওঠে, সেটাকে বলা হচ্ছে টার্জিড কন্ডিশন বা রসস্ফীতি অবস্থা। এবং এই রসস্ফীতি হওয়ার জন্য যে চাপটা দায়ী, সেটাকে বলা হচ্ছে কি, টার্গার প্রেসার। হয়েছে, তাহলে কোষ ফুলে উঠলে তোমার সেটাকে বলা হচ্ছে টার্জিড, টার্জিড সেল বা রসস্ফীতি কোষ, এবং অবস্থাটাকে বলা হচ্ছে রসস্ফীতি। তাহলে টার্গার প্রেসার ফলে কি হবে, সেটা আকারে বড় হলো। কিন্তু এখানে আর একটা প্রেসার কাজ করে, আর একটা প্রেসার কি না, আর একটা প্রেসার হচ্ছে কোষটা কি চাইবে, টার্গার প্রেসার চাইবে কোষটাকে আরো বড় করতে, কিন্তু কোষ কি বেশি বড় হলে ফেটে যাবে। সেই জন্য কি করে, নিউটনের থার্ড ল আমরা পড়েছি, যেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বর্তমান। তাহলে এখানে কি করবে, এই টার্গার প্রেসারের বিপরীত দিকে যাতে কোষটা না ফেটে যায়, তাহলে কোষের প্রাচীর বা কোষের দেওয়াল, ঠিক আছে, কোষের দেওয়াল কি করবে না, টার্গার প্রেসারের বিপরীত দিকে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে, যেটা এই দিকে কাজ করবে, টার্গার প্রেসারের অপোজিট, টার্গার প্রেসারের অপোজিট একটা বল কাজ করছে, যেটা কি করবে, কোষ প্রাচীরকে ফেটে যেতে বাধা দেবে। তাহলে টার্গার প্রেসারের সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ হচ্ছে, এই বলটা কি করে না, কোষ প্রাচীরকে টার্গার প্রেসারের অপোজিটে কাজ করে, যেটা কি, যেটাকে বলা হচ্ছে WP, দেয়াল থেকে কাজ করছে বলে এটাকে বলা হচ্ছে ওয়াল প্রেসার। তাহলে 3 নম্বর আমাদের যে কন্ডিশনটা আসছে বা প্রেসারটা আসছে, সেটা হচ্ছে দেওয়াল চাপ, দেওয়াল চাপ বা যেটাকে বলা হচ্ছে ওয়াল প্রেসার, ওয়াল প্রেসার, যেটাকে সংক্ষেপে আমরা বলি WP, ঠিক আছে, WP। তাহলে কোষের রস প্রবেশ করে যে চাপ সৃষ্টি করে, কোষের অবস্থা আয়তনটাকে বাড়িয়ে দেয়, যেটা হচ্ছে টার্গার প্রেসার। আর টার্গার প্রেসারের বিপরীতে দেয়াল থেকে এক ধরনের চাপ সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে ওয়াল প্রেসার। তাহলে এখান থেকে বলতো একটা কোষ পূর্ণ রসস্ফীত অবস্থায় আছে, তাহলে পূর্ণ রসস্ফীত যদি থাকে, তিনটে কন্ডিশন আমি তিনটে লিখি, তাহলে বললাম কি, WP তোমার
ডাব্লিউপি হচ্ছে টিপি সমান এবং বিপরীতমুখী, তাহলে সমানও হতে পারে বিপরীতমুখী হতে, বিপরীতমুখী তো অবভিয়াসলি হবে কারণ দুটো দুদিক থেকে কাজ করছে। তাহলে এই দিক থেকে যদি টিপি কাজ করে, তাহলে এটা যদি টিপি হয় তাহলে উল্টো দিক থেকে যে প্রেসারটা কাজ করবে সেটা হবে ডাব্লিউপি, তাহলে সমান অবভিয়াসলি সমান হতে হবে, তবে কোষটা ফাটবে না। তাহলে তিনটে কন্ডিশন হতে পারে, কি কন্ডিশন? ও একটা কোষ মেবি ফেটে যেতে পারে, বা কোষটা চুপসে যেতে পারে, অথবা কোষটা একই অবস্থায় বা রসস্ফীত অবস্থায় থেকে যেতে পারে। তাহলে তিনটে কন্ডিশন আমি এখানে লিখি। এক নম্বর কন্ডিশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেবি টিপি ইকুয়াল টু ডাব্লিউপি। দু নম্বর কন্ডিশন কি হতে পারে? টিপি গ্রেটার দ্যান ডাব্লিউপি। আর তিন নম্বর কন্ডিশন হতে পারে টিপি লেস দ্যান ডাব্লিউপি। তাহলে তিনটে কন্ডিশন, তিনটে কন্ডিশনে কি হচ্ছে আমাকে দেখতে হবে। তাহলে দুটো বলেছে কি সমান বিপরীতমুখী, যদি টিপি আর ডাব্লিউপি সমান হয় তাহলে সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে কোষটি কি রসস্ফীত অবস্থা, তাহলে পূর্ণ রসস্ফীতি, পূর্ণ রসস্ফীতি, কারণ সেটা ফাটবে না, কারণ দুটো প্রেসার কি হয়ে গেছে। তাহলে টিপি ইকুয়াল টু মাইনাস ডাব্লিউপি সমান এবং বিপরীতমুখী হয়ে যাওয়ার জন্য একে অপরের চাপটাকে কি করেছে, প্রশমিত করতে পারছে। দ্যাট ইজ দ্য পূর্ণ রসস্ফীতি, মানে ফুলে আছে, সর্বোচ্চ যতটা ফোলার কথা ঠিক ততটাই ফুলে আছে। টিপি যদি বেড়ে যায় ডাব্লিউপি থেকে, তাহলে দেয়াল চাপ থেকে যদি টার্গার প্রেসার বেড়ে যায়, তাহলে বাইরের দিকের ফোর্সটা, বাইরের দিকে টিপিটা বেড়ে গেল, তাহলে টিপি বেড়ে গেলে কি আয়তনে বড় হতে থাকবে, কিন্তু ডব্লিউপি তার থেকে পরিমাণটা কম, ফলে কোষটা কি হবে, আয়তনে বাড়তে বাড়তে একটা সময় কি হবে, ফেটে যাবে, তাহলে কোষটি ফেটে যাবে, কোষটি ফেটে যাবে। আর ঠিক যদি উল্টো হয়, টিপি লেস দ্যান ডাব্লিউপি, তাহলে টিপি যদি ডাব্লিউপি থেকে কম হয় তাহলে রসস্ফীত চাপ কম, মানে ভেতরের প্রেসারটা কম, আর দেয়াল ভেতরের দিকে বেশি প্রেসার কি হবে, তাহলে ডাব্লিউপিটা বেশি টিপিটা কম, তাহলে কি হবে, কোষটা চুপসে যাবে। তাহলে এই অবস্থায় চলে আসবে, তাহলে কোষটি চুপসে যাবে, মানে চুপসে যাবে, মানে ছোট হয়ে যাবে আকারে আর কি। তো তাহলে এই তিনটে কন্ডিশন হতে পারে, এই যেটা টিপি এবং ডাব্লিউপির সঙ্গে একটা রিলেশন তৈরি করছে। তাহলে মোটামুটি দেখো তিন ধরনের প্রেসার গেল। এবার আমরা চলে আসব 4 নম্বর প্রেসার। আমাদের মোট 6টা প্রেসার আছে বলেছি, আমাদের 4 নম্বর প্রেসার যেটা আছে, 4 নম্বর প্রেসারে আসবো, সেটা হচ্ছে তোমার প্রাচীর চাপ হচ্ছে, টার্গার প্রেসার হয়ে গেছে এগুলো। এবার আমরা আসবো যেটা, সেটা হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ 4 নম্বর আমাদের আছে, অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার যেটাকে বলা হচ্ছে ওপি। তাহলে অসমোটিক প্রেসার জন্য অভিস্রবণ হতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ চাপের প্রয়োজন হয়। তাহলে যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় সেটাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। তাহলে কি বললাম, যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় বা বন্ধ হয়ে যায় তাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। তাহলে এই জায়গাগুলো বই থেকে তোমরা দেখবে, আমি জাস্ট ছোট্ট করে লিখে দিই যে ন্যূনতম চাপ যা অভিস্রবণে বাধা সৃষ্টি করে, অভিস্রবণে বাধা সৃষ্টি করে। তাহলে যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হচ্ছে তাকে বলা হচ্ছে তোমার কি, অসমোটিক প্রেসার। এটা গেল হচ্ছে তোমার অসমোটিক প্রেসার। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে তোমার 5 নম্বর যে চাপটা আছে, সেটা হলো ডিপিডি, ব্যাপন চাপের ঘাটতি, ডিপিডি। তাহলে ডিপিডি আমরা দেখবো ডিপিডি তে কি আছে। তাহলে এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। আমাদের 4 নম্বর, না অ্যাকচুয়ালি 4 নম্বর হয়েছিল, 5 নম্বর ব্যাপন চাপ ঘাটতি, বা যেটাকে বলা হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট, ডিফিউশন প্রেসার ডেফিসিট বা সংখ্যা বলা হয় ডিপিডি। তাহলে ডিপিডিটা কি, হোয়াট ইজ ডিপিডি? তাহলে ডিপিডি হচ্ছে যে আমাদের যদি দ্রবণ থাকে, ধরো দ্রবণের মধ্যে একটা দ্রাবকণের একটা চাপ আছে, কারণ দ্রবণের মধ্যে শুধু যদি দুটো দ্রবণ হয় তাহলে আমরা যদি দেখি বিষয়টাকে, ধরো মনে করো দ্রবণ, একটা দ্রবণের মধ্যে কে কে আছে, একটা হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক, সলিউট আর সলভেন্ট, দ্রাবক।
এবার এই দ্রাবকটাকে বিশুদ্ধ দ্রাবক, শুধু বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক, তাহলে শুধু বিশুদ্ধ দ্রাবকের যে চাপ আর দ্রবণে উপস্থিত দ্রাবকের চাপের মধ্যে একটা তফাৎ হবে। তাহলে দুটো দ্রাবকের মধ্যে একটা চাপের নিশ্চয়ই একটা পার্থক্য থাকবে। তাহলে বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের মধ্যে যে চাপ হবে সেটা শুধুমাত্র কি আছে, বিশুদ্ধ অবস্থায় দ্রাবক আছে মানে সেখানে শুধুমাত্র দ্রাবক অণুগুলোই রয়েছে, তার সঙ্গে অন্য কোনো কিছু মিশে নেই। তাহলে তাদের একটা যে চাপ হবে, চাপের পরিমাণ, দ্রবণের মধ্যে যদি দ্রাবক উপস্থিত থাকে সেখানে কি আছে, দ্রাবযুক্ত আছে, তাহলে সেখানে চাপের একটা ঘাটতি দেখা দেবে বা একটা পার্থক্য তৈরি হবে। তাহলে বিশুদ্ধ অবস্থায় বিশুদ্ধ দ্রাবকের ব্যাপন চাপ সবসময় কি হবে না, দ্রবণে উপস্থিত দ্রাবকের ব্যাপন চাপের থেকে কম হবে। তাহলে বিশুদ্ধ, আমি এখানে লিখতে পারি বিশুদ্ধ বিশুদ্ধ দ্রাবকের ডিপিডি, সরি, বিশুদ্ধ দ্রাবকের ব্যাপন চাপ, ব্যাপন চাপ অলওয়েজ কি হবে, গেটার, তাই তো, গেটার দেন দ্রবণে দ্রবণে দ্রাবকের ব্যাপন চাপ, দ্রবণে দ্রাবকের ব্যাপন চাপ। তাহলে দ্রবণের ব্যাপন চাপ সবসময় কি হবে, দ্রবণে উপস্থিত যে দ্রাবকের তার ব্যাপন চাপটাকে আমি যদি ইন্ডিকেট করি, এটাকে যদি আমি বলি এ আর এটাকে যদি আমি ধরে নিলাম বি, তাহলে অবভিয়াসলি কি হবে, এ গ্রেটার দ্যান বি। তাহলে দ্রবণে সবসময় কি হবে, দ্রবণে যে দ্রাবক থাকবে তার ব্যাপন চাপ অলওয়েজ কম হবে, তাই তো, আর যে বিশুদ্ধ দ্রাবক থাকবে সেই দ্রাবকের ব্যাপন চাপ সর্বদা কি হবে, বেশি হবে। তাহলে এই যে দুটো চাপের মধ্যে পার্থক্য, এই যে পার্থক্যটাকে বলা হচ্ছে কি, ডিফিউশন প্রেসার ডেফিসিট। তাহলে ব্যাপনের জন্য যে চাপের প্রয়োজন সেটাকে বলা হয় কি, ডিফিউশন প্রেসার। তাহলে ডিফিউশন প্রেসার হচ্ছে বলে কি, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে দ্রাবক অণুগুলো ছড়িয়ে পড়ছে, সরি, দ্রাবক অণুগুলো ছড়িয়ে পড়ছে। তাহলে এখান থেকে এই যে ব্যাপন চাপ, ব্যাপন চাপের যে ঘাটতি হলো, তাহলে বিশুদ্ধ দ্রাবকের ব্যাপন চাপ অলওয়েজ বেশি, আর দ্রবণে দ্রাবকের ব্যাপন চাপের যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলা হচ্ছে ডিফিউশন, ব্যাপন প্রেসার চাপ ডেফিসিট, মানে হচ্ছে ঘাটতি বা ডেফিসিয়েন্সির অভাব। তাহলে এই যে ঘাটতিটাকে বলা হচ্ছে ডিপিডি। তাহলে ডিপিডি সমান আমি কি লিখতে পারি, ডিপিডি যেহেতু আমি এ বি দিয়ে ইন্ডিকেট করেছি, তাহলে ডিপিডি ইকুয়াল টু আমি লিখতে পারি এ মাইনাস বি, তাই তো। এটা হচ্ছে এ হচ্ছে তোমার কি ছিল, বিশুদ্ধ দ্রাবক আর দ্রাবকের ব্যাপন চাপ, আর এর হচ্ছে যেটা তোমার বিশুদ্ধ দ্রাবকের, এটা হচ্ছে বি। তাহলে কি প্রেসার অফ এ, বা এটাকে সংক্ষেপে আমি পি এ লিখতে পারি, এ পি এ, আর এটাকে লিখতে পারি পি বি, প্রেসার অফ এ এন্ড প্রেসার অফ বি। তাহলে এই হচ্ছে তোমার ডি পি ডি, ঠিক আছে, ব্যাপন চাপের ঘাটতি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপন চাপের ঘাটতিটা কি হলো। তাহলে এটা গেল ব্যাপন চাপের ঘাটতি, আমাদের 5 নম্বর জায়গা চলে এলো। এবং এখান থেকে আরেকটা বলে দিই, সেটা হচ্ছে এই দ্রবণে দ্রাবক বা দ্রাব অণুর পরিমাণ, এখানে যে দ্রাবটা আছে, তাহলে এই দ্রাবর পরিমাণ যত বৃদ্ধি পাবে ব্যাপন চাপের ঘাটতি কি হবে, তত বাড়বে। তাহলে এখান থেকে নোট বলে লিখে রাখো, দ্রবণে দ্রবণে দ্রাবের পরিমাণ, দাবের পরিমাণ যত বৃদ্ধি পাবে, পরিমাণ যত বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, ডিপিডি তত কি হবে, ডিপিডি তত বৃদ্ধি পাবে, তত বাড়বে, কারণ চাপটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে দ্রাব বাড়া মানে চাপের পরিমাণ কমবে, আর দ্রাব কমা মানে চাপের পার্থক্যটা কি হবে, আস্তে 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 কমে আসবে। তাহলে এই হচ্ছে তোমার ডিপিডি। এবার আমরা চলে আসবো যেটাই না, এবং আরেকটা বলে দিই, সেটা হচ্ছে 1938 খ্রিস্টাব্দে মেয়ার, ঠিক আছে, এম ই ওয়াই ই আর, মেয়ার, এম ই ওয়াই ই আর, মেয়ার 1938 সালে এই ডিপিডি টার্মটা ইউজ করেছিল। মেয়ার ফার্স্ট ইউজ দ্য টার্ম ডিপিডি। তাহলে এটা শর্ট কোশ্চেন, ডিপিডি টার্মটাকে ইউজ করেছিলেন, সেটা হচ্ছে মেয়ার ইন দ্য ইয়ার অফ 1938, ব্যাপন চাপের ঘাটতি কথাটি প্রথম বলেছিলেন। এটা গেল তোমার 5 নম্বর, আমাদের যে প্রেসারটা ছিল 5 নম্বর প্রেসারটা গেল। এবার আমরা চলে আসবো আমাদের 6টা প্রেসার টোটাল বলেছিলাম, 6টা প্রেসারের মধ্যে 6 নম্বর যে প্রেসারটা আছে সেই প্রেসারটা কি আমরা দেখব, সেটা হচ্ছে চোষণ চাপ বা সাকশন প্রেসার, চোষণ চাপ। তাহলে 6 নম্বর আমাদের আছে চোষণ চাপ, চোষণ চাপ, বা যেটাকে বলা হচ্ছে সাকশন প্রেসার, এস ইউ সি টি আই ও এন, সাকশন প্রেসার, প্রেসার যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এসপি, সাকশন প্রেসার, এসপি। আচ্ছা, ধরো মনে করো অর্ধবেদ্য পর্দা নিয়ে তুমি দুটো দ্রবণকে পার্থক্য করে রেখেছো, বা পৃথক দুটো পাত্র, এক পাত্রে আছে
এদিকে একটা দ্রবণ আছে এবং মাঝখানে একটা অর্ধবৃত্ত পর্দা দিয়েছো, তাহলে এদিকে হচ্ছে এ সলিউশন, এটা হচ্ছে বি সলিউশন। তাহলে একই দ্রবণ, মানে ধরো চিনি আর জলের দ্রবণ, তাহলে এখানে একদিকে ঘনত্ব বেশি একদিকে ঘনত্ব কম। তাহলে এই যে দুটো দ্রবণ আছে, এই দুটো দ্রবণের মধ্যে যে এখানেও দ্রাবক আছে এখানেও দ্রাবক আছে, এদের মধ্যে যে ব্যাপন চাপের পার্থক্য, এটা কি বলা হচ্ছে কি সাকশন প্রেসার। তাহলে দ্রবণে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা, দ্রবণের পর্দার ভেতরের দ্রবণের দ্রাবক এবং পর্দার বাইরের দ্রবণের দ্রাবকের পার্থক্য, ব্যাপন চাপের পার্থক্যকে বলা হচ্ছে তোমার এটা। এইটাকে আরেকভাবে বোঝানো যায়, ধরো মনে করো এইটা কোন একটা কোষ, এইটাকে আরেকটু সহজ করে বোঝাই, এটা কোন একটা কোষ আর এটা মনে করো এর বাইরে একটা পাত্রের মধ্যে কোষটাকে ডুবিয়ে রাখা হয়েছে, তাহলে এর মধ্যে একটা দ্রবণ দেয়া আছে, তাহলে এই দ্রবণের দ্রাবকের একটা চাপ থাকবে আর এর ভেতরে যে দ্রবণ থাকবে তার ভেতরের একটা চাপ থাকবে। তাহলে এর বাইরের দ্রাবকের চাপ আর এর ভেতরে দ্রাবকের চাপ, তাহলে দুটো চাপের মধ্যে কি থাকবে, একটা পার্থক্য হবে, তবেই তো অভিস্রবণ হবে। তাহলে যদি পার্থক্য না থাকে তাহলে কোনোভাবেই অভিস্রবণ হবে না। তাহলে দ্রবণে কোষের বা অর্ধবেদ্য পর্দার ভেতরের দিকে, কোষের ভেতরের দিকে দ্রবণের যে দ্রাবকের যে চাপ আর বাইরের দিকে দ্রবণের পর্দার বাইরের দিকে দ্রবণের চাপের যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে কি এস পি। তাহলে যেটা বেশি হবে তাহলে ব্যবসায়িক দিক থেকে তরলটা সেই উল্টো দিকে যাবে। তাহলে যদি বাইরের চাপটা বেশি হয় তাহলে কি হবে, বাইরে থেকে তরল ভেতরে ঢুকবে, মানে অন্তঃবিস্রবণ হবে। আর যদি ভেতরের চাপটা বেশি হয় তাহলে কি হবে না, বাইরে বেরিয়ে আসবে, বহি অভিস্রবণ হবে। তাহলে ডিপেন্ড করছে চাপের উপর। আমরা সবসময় দেখি কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যাচ্ছে, অ্যাকচুয়ালি যত কম ঘনত্ব চাপ তত বেশি, আর যত বেশি ঘনত্ব চাপ তত কি তত কম হয়, কারণ আমরা আগেই পড়েছি ব্যাপন চাপের ঘাটতির উপর ডিপেন্ড করে। তাহলে কম ঘনত্ব মানে আমরা ঘনত্বটা কম দেখছি, তাহলে ঘনত্ব বলেছিল কি ঘনত্ব মানে দাব বেশি থাকলে ঘনত্ব বাড়বে, তাহলে ঘনত্ব বেশি মানে কি যত দাব বেশি তত ঘনত্ব বেশি, তত কি হবে ব্যাপন চাপ কম। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি না, আচ্ছা তার আগে এই জায়গাটা যাওয়ার আগে আমি এই জায়গাটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে চাপ শোষণ চাপ, তাহলে এটাকে অনেকে তোমার মতান্তরে এটাকে চোষণ চাপ বলা হচ্ছে। তাহলে এবং এইটাকেই তুমি আরো ছোট করে বা চোষণ চাপ বা সাকশন প্রেসার, আর কিছু বলার দরকার নেই, ব্যাস এইটুকুই জেনে রাখো। এবার এখানে কি বললাম, তাহলে আমরা দেখি যে অভিস্রবণ প্রশ্ন জাগতেই পারে অনেকের মধ্যে, বা অনেকের মধ্যে প্রশ্ন জাগছেও এটা নিয়ে, যে আমরা দেখেছি যে ব্যাপন অভিস্রবণ কোথায় হচ্ছে, অভিস্রবণ বা অসমোসিস হচ্ছে, অভিস্রবণ বিষয়টা হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। এবার ব্যাপারটা বোঝো, ডিফিউশন প্রেসার ডেফিসিট ডিপিডি এর ব্যাপারটাকে বোঝো। তাহলে কম ঘনত্ব মানে কি, কম ঘনত্ব মানে তাহলে এটা দ্রাব কম দ্রাব, আর বেশি ঘনত্ব মানে হচ্ছে কি বেশি দ্রাব। তাহলে কি হয়েছে, তাহলে এখানে আমরা ঘনত্বটা দেখি, চাপটাকে লক্ষ্য করছি না, কম দ্রাব এবং বেশি দ্রাব, তাহলে যত কম দ্রাব থাকবে ঘনত্বটা কি হবে তত কম হবে। ক্লিয়ার। এবার দ্রাব কম থাকা মানে এখানে কি বলা হয়েছিল, দ্রাব যত বেশি হবে, এই যে বলেছিল দ্রাবের পরিমাণ যত বৃদ্ধি পাবে ডিপিডি তত বাড়বে। তাহলে এখানে তোমার চাপটা কি হচ্ছে, তাহলে এখানে চাপটা যে দ্রবণের মধ্যে যে চাপটা থাকবে ডিপিডি, তাহলে ডিপিডি যত কম দাব তাহলে ডিপিডি বেশি, তাই তো, বা তোমার চাপ বেশি, শুধু চাপটাকে করো, চাপ বেশি চাপ হবে। আর যত দাবের পরিমাণ বাড়বে তাহলে ঘনত্বটা যত বেড়ে যাবে তাহলে চাপটা কি হবে আস্তে আস্তে চাপ কম। তাহলে হিসেব মতো দেখো তো কোন দিক থেকে কোন দিকে হলো, চাপ বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলিত হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা ঘনত্বটা দিয়ে না দেখে আমরা চাপটা দিয়ে লক্ষ্য করি। তাহলে প্রথমে আমরা দেখে এসেছিলাম যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, কিন্তু কম ঘনত্বের ক্ষেত্রে কি হয়, কম ঘনত্বের ক্ষেত্রে চাপটা বেশি হয়। তাহলে যত দ্রাবের পরিমাণ কমবে চাপটা তত কি হবে বেশি হবে, আর যত দ্রাবের পরিমাণ বাড়বে তত কি হবে চাপটা কমে যাবে। তাহলে হিসেব মতো কি হচ্ছে, বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে কি হচ্ছে ব্যাপারটা ঘটছে, তাই তো। তাহলে ডিফিউশন প্রেসার ডেফিসিটের পার্থক্য যত বেশি হবে, সেই জন্য বলা হয়েছিল ঘনত্বের পার্থক্য যত বেশি হয় তাহলে চাপের পার্থক্য তত বেশি হয়, তাই তো। তাহলে চাপের সাথে ঘনত্বের একটা কি সম্পর্ক চলে এলো, তাহলে ডিপিডির একটা সম্পর্ক এলো, সেটা হচ্ছে তোমার ব্যস্ত একটা সম্পর্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি বা কোন জায়গাটা বলতে চাইছি। সেই জন্যই বলা হলো যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব আলটিমেটলি হচ্ছে কি বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে অভিস্রবণটা ঘটছে। তো মোটামুটি দেখো আমাদের প্রেসারের জায়গাটা টোটালি আমরা কভার করে ফেললাম। আমাদের যে 6টা প্রেসার ছিল সেই 6টা প্রেসার আমরা অলরেডি কভার করে দিয়েছি। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে আমাদের পরের টপিক আমরা চলে আসবো। তো চলো আমরা পরের টপিক আমাদের কি আছে সেটাই জাস্ট আমরা দেখে নিই। সেটা হচ্ছে তোমার
কি আছে সেটা আস্তে আস্তে আমরা দেখতে থাকি। যে টপিকটা আমরা এবার পড়তে চলেছি সেটা হচ্ছে জল বিভবের সাহায্যে অভিস্রবণের ব্যাখ্যা। তাহলে আমাদের পরের টপিক আসছে জল বিভবের সাহায্যে, যেটাকে ওয়াটার পোটেনশিয়াল বলা হচ্ছে। জল বিভব যেটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল, ওয়াটার পোটেনশিয়াল পোটেনশিয়াল জল বিভব এর সাহায্যে সাহায্যে অভিস্রবণের ব্যাখ্যা, অভিস্রবণের ব্যাখ্যা আমাদের জানতে হবে। ব্যাখ্যা, তাহলে জল বিভব হচ্ছে কোষের আমরা যে জলের চাপ পেয়েছিলাম, জলচাপ যেটাকে WP বলা হয়েছিল, কোষের মধ্যে তরল বা রস প্রবেশ করলে যে চাপ সৃষ্টি করে, দ্যাট ইজ দ্য ওয়াটার প্রেশার। ওয়াটার প্রেশারের পার্থক্য, তাহলে বাইরের যে পরিবেশ থাকবে, বহিঃকোষীয় পরিবেশের যে তরল থাকবে এবং অন্তঃকোষীয় পরিবেশের তরলের পার্থক্যের উপরে ডিপেন্ড করে। তাহলে দুটোর পার্থক্য যত বেশি হবে অভিস্রবণ তত দ্রুত হবে, আর দুটোর মধ্যে পার্থক্য যত কম হবে অভিস্রবণটা খুব ধীরে ধীরে ঘটবে। তাহলে এই যে পার্থক্য দুটো কোষীয় বা দুটো তরলের, অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় তরলের মধ্যে যে জলের চাপের যে পার্থক্য, দ্যাট ইজ দ্য ওয়াটার পোটেনশিয়াল বা জল বিভব। এবং এই জল বিভব সম্পর্কে বা জল বিভবের থেকেই তোমার বিজ্ঞানী ভ্যান হফ একটা সমীকরণ দিয়েছিলেন। কে দিয়েছিলেন না, বিজ্ঞানী ভ্যান হফ একটা ইকুয়েশন দিয়েছিলেন। সেটা কি হচ্ছে, ভ্যান হফের সমীকরণের সাহায্যে জল বিভবের ব্যাখ্যা। সেই জায়গাটাই আমরা দেখব কি আছে না, তোমার অভিস্রবণ চাপ তো আমরা আগেই পেয়েছি, অসমোটিক পোটেনশিয়াল ভ্যান হফ। অসমোটিক পোটেনশিয়াল বা ওপি আমরা আগে দেখেছি যে ন্যূনতম যে পরিমাণ চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয়, মানে অভিস্রবণ প্রক্রিয়া আর ঘটবে না, সেটাকে বলা হয়েছিল তোমার কি, অসমোটিক পোটেনশিয়াল। একটু আগে আমরা অসমোটিক প্রেসার, পোটেনশিয়াল বললাম, প্রেসার অ্যাকচুয়ালি অসমোটিক প্রেসার। তাহলে যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় বা অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, সেই চাপটা কি বলা হচ্ছে তোমার কি, অসমোটিক চাপ। এবং এই বিজ্ঞানী ভ্যান হফ একটা সমীকরণ দিয়েছিলেন, সেই সমীকরণটা হচ্ছে ওপি অসমোটিক প্রেসার ইকুয়াল টু সিআরটি। OP ইকুয়াল টু CRT, এটা হচ্ছে ভ্যান হফের সমীকরণ অ্যাকর্ডিং টু অসমোটিক প্রেসার বা অভিস্রবণ। এবার কি এই বিষয়টা সি আর এগুলো যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা দেখব। সেটা হচ্ছে সি দ্রবণের মোলারিটি, ঠিক আছে। সি যেটা বলা হচ্ছে, ওপিটা তো বলেই দিয়েছে অসমোটিক প্রেসার, সি হচ্ছে দ্রবণের মোলারিটি। যে দ্রবণ আছে তার মোলার ঘনত্বটাকে দেখা হয় দ্রবণের মোলারিটি। তারপরে হচ্ছে আর হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক। আর টি হচ্ছে তোমার পরম তাপমাত্রা। সেটা হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার তাহলে অসমোটিক প্রেসার কার উপর নির্ভর করে, একটা হচ্ছে দ্রবণের মোলারিটি বা মোলার ঘনত্ব বা মোলার গাঢ়ত্ব, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান এবং তোমার পরম তাপমাত্রা তার উপর নির্ভর করে। তাহলে এইভাবেই ওপি যদি সিআরটি আমি তিনটের মান জানতে পারি, তাহলে আমি খুব সহজেই ওপি বা অসমোটিক প্রেসার কোন একটা দ্রবণের অভিস্রবণ চাপ সেটাকে সহজে ক্যালকুলেট করতে পারবো ম্যাথমেটিক্যালি। তো এই জায়গাটা তাহলে এখান থেকে আমি খুব সহজেই বলতে পারি। এবং এখান থেকে আমি যদি বলে দিই সার্বজনীন গ্যাস কনস্ট্যান্ট যেটা আছে তার মানটা যদি হয়, সেটা যদি আমরা কেলভিন স্কেলে যাই বা এসআই পদ্ধতি যদি ধরি, তাহলে সেটা 0.082। টেম্পারেচার হচ্ছে টি পরম তাপমাত্রা বের করতে গেলে 200 যে টেম্পারেচার থাকে স্মল মানে সেন্টিগ্রেড কেলের তাপমাত্রার সাথে কি করা হয় 273 যোগ করে দিলে সেটা কেলভিনে কনভার্ট হয়ে যায়। তো সেটা তোমরা জানো খুব ভালো করে, এবং দ্রবণের মোলার ঘনত্ব কত আছে সেটা দেখে নিয়ে আমরা খুব সহজেই এটাকে ক্যালকুলেট করতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, আগে আমরা যে জায়গাটা পড়ে এসেছিলাম সেটা হচ্ছে তোমার অভিস্রবণ যে হলো, এবং অভিস্রবণে আমরা মোটামুটি একটা অভিস্রবণ এবং ব্যাপন চাপের মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করব, যেটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমরা দেখব। সেখান থেকে হচ্ছে অসমোটিক প্রেসার ছিল, টার্গার প্রেসার ছিল এবং সাকশন প্রেসার ছিল। অভিস্রবণ প্রেসার হচ্ছে টিপি প্লাস এসপি। তাহলে এটা এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা আলাদা টপিকে আসছি। অভিস্রবণ প্রেসারকে আমি যদি ক্যালকুলেট করতে যাই, এখানে একটা ইকুয়েশন পাবো টিপি প্লাস এসপি।
সেটা হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিশোভন চাপ হচ্ছে রসস্ফীত চাপ এবং চোষণ চাপের যোগফল হচ্ছে অভিশোভন চাপ। তাহলে রসস্ফীত ও অভিশোভন চাপ তাহলে চোষণ চাপ মানে কি পার্থক্য যেটা বলা হলো শোষণ করার ক্ষমতা বা পার্থক্য বা ঘনত্বের যে পার্থক্য সেটা হচ্ছে শোষণ চাপ। তাহলে শোষণ চাপ বেশি যত হবে অভিশোভন চাপ বাড়বে, আর শোষণ চাপ যত কম হবে বা চোষণ চাপ যত কম হবে অভিশোভন প্রেসারটা কমবে। এবং টার্গার প্রেসার যেটা তাহলে শোষণ চাপ বাড়বে টার্গার প্রেসার বাড়বে, শোষণ চাপ কমবে টার্গার প্রেসার কমবে। আমরা তাহলে খুব এখান থেকে সহজেই একটা ইকুয়েশন পেতে পারি। তাহলে টার্গার প্রেসার এবং সাকশন প্রেসারের যোগফলই হচ্ছে কি অসমোটিক প্রেসার। তাহলে এখান থেকে যদি আমাকে কোনো অঙ্ক দেয় আমি খুব সহজেই অঙ্কগুলোকে করতে পারবো। এছাড়াও আরো একটা অসমোটিক প্রেসারের সঙ্গে একটা রিলেশন আমরা খুব সহজেই পাবো, সেটা হচ্ছে তোমার ওপি ইকুয়াল টু ডিপিডি প্লাস টিপি। ওপি ইকুয়াল টু তোমার আরেকটা ইকুয়েশন আমি পাবো, সেটা হচ্ছে টিপি প্লাস ডিপিডি। তাহলে আরেকটা অসমোটিক প্রেসারের সঙ্গে 2 নম্বর সূত্র যেটা বলছি সেটা হচ্ছে দেখো বলছে ব্যাপন চাপের ঘাটতি যত বেশি হবে অসমোটিক প্রেসার তত বেশি হবে, আর টার্গার প্রেসার বাড়বে। তাহলে ব্যাপন চাপের ঘাটতি বাড়া মানে অসমোটিক প্রেসার বাড়া মানে টার্গার প্রেসার। তাহলে অসমোটিক প্রেসার ইকুয়াল টু বলতে পারি টিপি প্লাস এসপি, আবার অসমোটিক প্রেসার ইকুয়াল টু বলতে পারি টিপি প্লাস ডিপিডি, এই দুটো। এবং এখান থেকে আমরা একটা অঙ্ক দেখতে পারি যেটা আমাদের এই দ্বিতীয় ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তো আমরা অঙ্কটা দেখে নিই অঙ্কটা কি আছে। অঙ্কটা দেখে দাও। বলছে একটি কোষের অভিশোভন চাপ 3 অ্যাটমসফিয়ার বা বার, চাপের একক যেহেতু বার, তাহলে 3 বায়ুমণ্ডলীয় চাপ অথবা 3 বার এবং ব্যাপন চাপ ঘাটতি 2.1 বায়ুমণ্ডলীয় চাপ বা 2.1 বার হলে রসস্ফীতি চাপ কত? তাহলে যেগুলো দেয়া আছে আগে আমি লিখে ফেলি। তাহলে আমার যে আছে যেগুলো দেখো অভিশোভন চাপ মানে অসমোটিক প্রেসার দেয়া আছে কত 3 বার। আচ্ছা, ডিফিউশন প্রেসার ডেফিসিট ডিপিটি দেয়া আছে 2.1 বার। আর তোমার টিপি টার্গার প্রেসার যে রসস্ফীতি চাপ দেয়া আছে টিপি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি জানি, আমরা যদি অঙ্কটা অ্যানসারে আসি সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে যে তোমার ওপি ইকুয়াল টু ডিপিডি প্লাস টিপি, ডিপিডি প্লাস টিপি। তাহলে আমাকে বের করতে হবে কি টিপি। তাহলে টিপি ইকুয়াল টু ওপি মাইনাস ডিপিডি, ডিপিডি। তাহলে ওপির মান হচ্ছে কত? ওপির মান হচ্ছে 3 আর টিপির মান হচ্ছে তোমার কত 2.1 সমান হচ্ছে 0.9 বার। তাহলে এটাই হচ্ছে তোমার কি অ্যানসার। তাহলে দেখো অ্যানসার বেরিয়ে গেল তোমার 0.9 বার। তাহলে এইভাবে যদি আমাকে অঙ্ক দেয়া থাকে এই অঙ্কগুলো এগুলো 1 মার্কসের পড়ে, খুব বেশি ডিটেলসে যায় না, কারণ এগুলো খুব কমন জিনিস আর সাধারণত পড়েও না। আমি জাস্ট একটা উদাহরণ দেখানোর জন্য এই জায়গাটা বললাম। তাহলে এইভাবে যদি কোনো অঙ্ক বাই চান্স এসেও যায় তোমরা খুব সহজে ইকুয়েশনগুলো মনে রাখলে খুব সহজে তোমরা এগুলোকে ক্যালকুলেট করতে পারবে। তো মোটামুটি দেখো আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা অভিশোভনের গুরুত্ব যে জায়গাটা আছে, এই অভিশোভনের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ অসমোসিস সেই জায়গাটা পড়লেই আমাদের মোটামুটি অভিশোভনের কিছুটা পোরশন বাকি থাকবে। তো চেষ্টা করবো আমি সবটাকে কভার করে দেওয়ার। তো দেখো চলো অভিশোভনের গুরুত্বটা আমরা দেখে নিই। এটা আমরা আলাদা করে আর পড়ার দরকার নেই, এগুলোকে আমরা এমনি বলতে পারি যে অভিশোভনের গুরুত্ব কি কি আছে। না রসস্ফীতি হয়, উদ্ভিদ জল শোষণ করতে পারে, ফটোনেসিস সিসমোনাস্টি চলন ঘটে, হ্যাঁ অভিশোভন ব্যাপন ঘাটতি ঘটে, এই জায়গাগুলো। আচ্ছা যদি এগুলোকে একটু ছোট ছোট করে দেখেই নিয়ে যাচ্ছ, চলো খুব না করে যেহেতু আমরা ধরে ধরেই পড়ছি তাহলে আমরা এই জায়গাটা একটু দেখেই নিই কি কি অভিশোভনের গুরুত্ব। তাহলে ইম্পর্টেন্স যেহেতু আমাদের সবই হচ্ছে বা সবই পড়াচ্ছি আমরা, তাহলে এইটুকুই বাদ যায় কেন। তো চলো এই জায়গাটাও আমরা কভার করে দিই বা এটা পড়িয়েই দিই। অ্যাকচুয়ালি উদ্ভিদের চলন ঘটে, তাহলে 1 নম্বর পয়েন্ট আমি বলতে পারি কি উদ্ভিদের যে মুভমেন্ট, উদ্ভিদের চলন ঘটে, উদ্ভিদের চলন ঘটে সেটা হতে পারে ফটোনেসটি, হতে পারে নিকটিনেসটি, হতে পারে সিসমোনেসটি, কারণ সেগুলো সবই রসস্ফীতি চাপের উপর ডিপেন্ড করে। তো সেই চলনগুলো ঘটাতে সাহায্য করে। তাহলে এটা গেল 1 নম্বর, বিভিন্ন ধরনের চলন ফটোনেসটি, নিকটিনেসটি, সিসমোনেসটি এগুলো করতে সাহায্য করে। বিদারী ফলের বিদারণ, কিছু কিছু ফল আছে যেগুলো তোমরা পরে পড়বে, বিদারী ফল মানে যেগুলো পেকে গেলে ফেটে যায় আর কি,
বিদারী ফলের তোমার কি বলবো ফেটে যাওয়া বা বিদারণটাকে নিয়ন্ত্রণ করে, বিদারণ নিয়ন্ত্রণ। তাহলে অভিস্রবণ চাপ বাড়লে কি হবে, ফেটে যাবে। কারণ একটা ফল বা যদি তার আমরা আগেই দেখে এলাম একটা কোষ কখন ফাটবে আর কখন ফাটবে না, তাহলে এইভাবেই কি করে বিদারী ফল যেগুলো পেকে গেলে ফেটে যায় আর যেগুলো পেকে গেলে ফাটে না সেগুলো বলে অবিদারী। ডেহিসেন্ট আর নন ডেহিসেন্ট, তাহলে যেগুলো ডেহিসেন্ট ফ্রুট আছে সেইগুলোকে ফাটতে বা তাদের বিদারণটাকে কন্ট্রোল করা হচ্ছে তোমাকে না এই অসমোসিস। তাহলে এটা গেল হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে এসো। 3 নম্বর হচ্ছে তোমার কোষকে বা মাটি থেকে মূলরমের সাহায্যে জল শোষণ করতে সাহায্য করে। তাহলে 3 নম্বর হচ্ছে মাটি থেকে মূলরমের সাহায্যে জল শোষণ। গাছ মূলরমের সাহায্যে জল বা রস বা যেটাকে বলা হয় স্যাপ শোষণ করে, অ্যাবজর্ব করে, শোষণে সাহায্য করে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর যদি পয়েন্ট বলি সেটা হচ্ছে তোমার জাঙ্গল উদ্ভিদের শুষ্কতা সহ্য করতে পারার ক্ষমতা। তাহলে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটিক যে প্ল্যান্টগুলো আছে, জাঙ্গল উদ্ভিদের 4 নম্বর পয়েন্ট বলি, জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটিক যে প্ল্যান্টগুলো আছে, জেরোফাইটিক যে প্ল্যান্টসগুলো আছে তাদের শুষ্কতা, দেহের মধ্যে শুষ্ক ভাব বজায় বা শুষ্কতা বজায় রাখতে সাহায্য করে, শুষ্কতা বজায় রাখা বা রাখতে সাহায্য করা, শুষ্কতা বা বজায় রাখতে সাহায্য করে। তাহলে 4টে বললাম, আর একটা মাত্র বলবো, সেটা হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ় রাখতে সাহায্য করে। বিশেষ করে বিরুৎ জাতীয় যেগুলো হার্বেসিয়াস প্ল্যান্টস আছে, হার্বেসিয়াস প্ল্যান্ট বা বিরুৎ উদ্ভিদের ক্ষেত্রে, বিরুৎ যারা থাকবে তাদের দেহকে বা দৃঢ় করতে মেকানিক্যাল স্ট্রেংথ দিতে সাহায্য করে। তাহলে মোটামুটি দেখো ইম্পর্টেন্স আমাদের হয়ে গেল, এইটাই ছিল আমাদের গুরুত্ব। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করব, কারণ মোটামুটি অভিস্রবণের যা যা ছিল সেই জায়গাগুলোকে আমরা কভার করে দিয়েছি। অভিস্রবণ নিয়ে আমাদের আর বিশেষ কিছু বলার নেই। তো অভিস্রবণ শেষ হয়ে গেছে, এবার কিছু আমরা উদাহরণে আসবো। সেই উদাহরণগুলো এবং প্র্যাকটিক্যাল ইউজেসগুলো আসবো। সেটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো দেখতে হলে বা কমন এক্সাম্পল কিছু দেখতে হলে, প্লাজমোলাইসিস, রিপ্লাজমোলাইসিস যে জায়গাগুলো আমাদের আছে, তো সেই জায়গাগুলো দেখতে হলে আমাকে পরের ভিডিওটা অবভিয়াসলি দেখতে হবে আমাদেরকে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করব। যারা এর পরের পার্টটা পেতে চাও তাহলে পরের দিনের যে ভিডিওটা আসবে সেটা তোমরা দেখে নিও। আর আজকের ক্লাস থেকে যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সাধ্যমতো চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি শেষ করলাম। তো দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।